অগাস্ট 6 সকাল 11:38 সাও গ্যাব্রিয়েল কোচেরিয়ার বাইরে। ম্যানুয়েল ফেদো জানে তাকে শিকার করা হচ্ছে। বনের সরু রাস্তা ধরে দৌড়তেই জাগুয়ারটার মৃত্যু গুঞ্জন কানে এলো তার। স্যাক্রেড ওয়ের খাড়া পাহাড়ি রাস্তায় হোঁচট খেয়ে ঘামে ভেজে শরীর নিয়ে উড়ে গেল সে। সামনেই জঙ্গলের এক ফাঁক দিয়ে সাও গ্যাব্রিয়েলের একাংশ দেখা যাচ্ছে। ছোট এই মফস্বলটি রিও নিগ্রো নদীর কোলে দাঁড়িয়ে আছে। বিশাল আমাজনের পানির মুখ দিয়ে বয়ে চলেছে উত্তরাঞ্চলের মধ্য দিয়ে। চলে এসেছি, বেশ কাছেই চলে এসেছি। পড়তে পড়তে বেশ খানিকটা নিচে নেমে গিয়ে একটা জায়গায় থামতেই পেছনে তাকালো সে। জাগুয়ারটার উপস্থিতি টের পাচ্ছে। তার সমস্ত ইন্দ্রিয় সজাগ। ডালপালা ভাঙার কিংবা ছড়া পাতার মর্মর শব্দ কিন্তু না। জঙ্গলি বিড়ালটা কোথাও তার টিকিটাও প্রকাশ করলো না এই আমাজনে। এমনকি জাগুয়ারটির শিকারি গুঞ্জনও থেমে গেছে। এটা সে জানতো। শিকারকে দূরের উপর রেখে ক্লান্ত করে দিয়ে এখন চূড়ান্ত আক্রমণের জন্য খুবই সতর্কতার সাথে এগোচ্ছে ওটা। মাথা সামান্য উঁচু করে এদিক ওদিক তাকালো ম্যানুয়েল। ঝিঝি পোকার ডাক আর পাখির কিচিরমিচির শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। ঘাম ঝরছে তার মুখ দিয়ে। একদিকে উত্তেজনা চেপে রাখা, অন্যদিকে শ্রবণেন্দ্রিয় সজাগ রাখতে রাখতে অজান্তেই তার এক হাত চলে গেল কোমরে গোঁজা ছুরিটার হাতলে। অন্য হাতটিও ব্যস্ত থাকলো অপর প্রান্তে ঝোলানো ছোট চাবুকটার ওপর আঙ্গুল বোলানোর জন্য। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চারপাশে দেখে নিল ম্যানুয়েল। রাস্তার উভয় দিকে লতা পাতা আর ঝোপঝাড়ে ঢাকা। কোন দিক থেকে আসতে পারে জানোয়ারটা? একটা ছায়া সরে গেল। গোড়ালিতে ভর করে একটু ঘুরে কিছুটি মেরে থাকলো ম্যানুয়েল। জঙ্গলের ভিতরটা ভেদ করে কিছু দেখার জন্য মরিয়া তার চোখ দুটো কিন্তু কিছুই দেখতে পেল না। কাছেই মসৃণ আর ছোপ পশমের একটি ছায়ামূর্তির আবির্ভাব হলো। কালো ও কমলা রঙের বাঘটা মাত্র 10 ফুট দূরে। শিকার ধরা ঠিক আগ মুহূর্তেও উপস্থিত হিসেবে কাঁধ উঁচু রেখে মাথা নিচু করে লেজটা এদিক ওদিক নাড়াতে লাগলো। 2 বছর বয়সী কৌশলে পা দেওয়া পুরুষ জাগুয়ার। শুকনো পাতার মর্মর শব্দ বেশ ভালোভাবে জানান দিচ্ছে ওটার উপস্থিতি। ম্যানুয়েল একটি গুটিসুটি হয়ে গেল। শিকারের জন্য প্রস্তুত ওটা। তীক্ষ্ণ দাঁত বের করে ঘর শব্দ করতে করতে জাগুয়ারটা ঝাঁপিয়ে পড়ল তার উপর। দীর্ঘকায় জাগুয়ারটা ম্যানুয়েলের উপর পড়তেই দম আটকে এলো তার। ব্যথায় কুকড়ে উঠল সে। উভয়ে জড়াজড়ি করতে করতে নিচে নেমে এলো। গড়িয়ে পড়তেই ম্যানুয়েল হালকা পাতলা দেহটা ছুঁয়ে গেল বাতাসে। আমাজনের এই জগৎ ডুবে থাকে সীমাহীন সবুজ সাগরে ভেসে ওঠে তীব্র সূর্যালোকের বন্যায়। শিহরিত হয় বর্ণিল পশম আর বড় দাঁতের ভয়ের দর্শন প্রাণীদের দ্বারা। জাগুয়ারটা ম্যানুয়েলকে থাবাতে জাপটে ধরতে তার গায়ের খাঁকি পোশাক বেশ খানিকটা ছিঁড়ে গেল। খুলে পড়লো একটা জ্যাকেট। তাপ বসিয়ে দিল তার কাঁধে। স্থলভাগের সমস্ত প্রাণীগুলির মধ্যে জাগুয়ার হলো দ্বিতীয় শক্ত চোয়ালের অধিকারী। তবে তা সত্ত্বেও ওটার দাঁত ম্যানুয়েলের কাঁধের মাংস চেপে ধরা ছাড়া কিছুই করতে পারল না। অন্য সভ্য এই যুগল গড়াতে তুলনামূলক একটি সমতল জায়গায় এসে থামতেই ম্যানুয়েল নিজেকে জাগুয়ারটার নিচে আবিষ্কার করলো। পানিটা গোঙাতে শার্টের ওপর কামড় বসানোর চেষ্টা করতে প্রতিপক্ষের আগুন জ্বলা চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি হানল ম্যানুয়েল। জঙ্গলি বিড়ালটা কোথাও তার টিকিটাও প্রকাশ করলো না এই আমাজনে। এমনকি জাগুয়ারটি শিকারী গুঞ্জনও থেমে গেছে। এটা সে জানতো। শিকারকে দৌড়ের উপর রেখে ক্লান্ত করে দিয়ে এখন চূড়ান্ত আক্রমণের জন্য খুবই সতর্কতার সাথে এগোচ্ছে ওটা। মাথা সামান্য একটু উঁচু করে এদিক সেদিক তাকানো ম্যানুয়েল। ঝিঝি পোকার ডাক আর পাখির কিচিরমিচির শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। ঘাম ঝরছে তার মুখ দিয়ে। একদিকে উত্তেজনা চেপে রাখা, অন্যদিকে শ্রবণেন্দ্রিয় সজাগ রাখতে রাখতে অজান্তেই এক হাত চলে গেল কোমরের গোজা ছুরিটার হাতলে। অন্য হাতটিও ব্যস্ত থাকলো অপর প্রান্তে ঝোলানো ছোট চাকুটার উপর আঙ্গুল বোলানোর কাছে।
তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চারপাশটা দেখে নিল ম্যানুয়েল। রাস্তার উভয় দিকে লতা পাতা আর ঝোপঝাড়ে ঢাকা। কোন দিক থেকে আসতে পারে জানোয়ারটা? একটা ছায়া সরে গেল। গোড়ালিতে ভর করে একটু ঘুরে গুটিসুটি মেরে থাকলো ম্যানুয়েল। জঙ্গলের গভীরতা ভেদ করে কিছু দেখার জন্য মরিয়া তার চোখ দুটো কিন্তু কিছুই দেখতে পেল না। কাছেই মসৃণ আর ছোপ ছোপ পশমের একটি ছায়া আবির্ভূত হল। কালো ও কমলা রঙের বাঘটা মাত্র 10 ফুট। শিকার ধরা ঠিক আগ মুহূর্তেও প্রস্তুতি হিসেবে কাঁধ উঁচু রেখে মাথা নিচু করে লেজটা এদিক ওদিক নাড়তে লাগলো 2 বছর বয়সী কৌশলের পা দেওয়া পুরুষ জাগোয়ারটি। শুকনো পাতার মর্মর শব্দ বেশ ভালোভাবেই জানান দিচ্ছে ওটার উপস্থিতি। ম্যানুয়েল আরেকটু গুটিয়ে গেল। শিকারের জন্য প্রস্তুত ওটা। তীক্ষ্ণ দাঁত বের করে ঘর ঘর শব্দ করতে করতে জাগোয়ারটা ঝাঁপিয়ে পড়ল তার। দীর্ঘকায় জাগোয়ারটা ম্যানুয়েলের উপর পড়তেই দম আটকে এলো তার। ব্যথায় কুকড়ে উঠল সে। উভয়ে জড়াজড়ি করতে করতে কিছুটা নিচে নেমে এলো। গড়িয়ে পড়তেই ম্যানুর হালকা পাতলা দেহটা ছুঁয়ে গেল বাতাস। আমাজনের এই জগৎ ডুবে থাকা সীমাহীন সবুজের সাগরে আবার ভেসে উঠে তীব্র সূর্যলোকের বন্যা। শিহরিত হয় বর্ণিল পশম আর বড় দাঁতের ভয়াল দর্শন প্রাণীদের দ্বারা। জাগোয়ারটা ম্যানুয়েলকে থাবাতে চাপটে ধরতে তার গায়ের খাকি পোশাক বেশ খানিকটা ছিঁড়ে গেল। খুলে পড়ল একটা পকেট। দাঁত বসিয়ে দিল তার কাঁধে। স্থলভাগের সমস্ত প্রাণীকুলের মধ্যে জাগোয়ার হলো দ্বিতীয় শক্ত চোয়ালের অধিকারী। তবে তার সত্ত্বেও এটার দাঁত ম্যানুয়েলের কাঁধের মাংস চেপে ধরা ছাড়া কিছুই করতে পারল না। বন্য ও সভ্যর এই যুগল গড়াতে গড়াতে তুলনামূলক একটি সমতল জায়গায় এসে থামতেই ম্যানুয়েল নিজেকে জাগোয়ারটার নিচে আবিষ্কার করল। প্রাণীটা গোঙাতে গোঙাতে শার্টের ওপর কামড় বসানোর চেষ্টা করতেই প্রতিপক্ষের আগুন জ্বলা চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি হানল ম্যানুয়েল। তোমার হয়েছে টর? মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে বলল সে। যে নামে বিড়ালটাকে ডাকা হলো সেটা মূলত আরাওয়াক ইন্ডিয়ানরা কোনো ভূত বা আত্মাকে বোঝানোর জন্য ব্যবহার করে। কিন্তু যেহেতু বিশাল আকৃতি জাগোয়ারটি জেঁকে বসেছে ম্যানুয়েলের বুকের উপর, সেহেতু এই নামটা উপযুক্ত মনে না হওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছেন। প্রভুর কণ্ঠ শুনেই জাগোয়ারটা শক্ত করে ধরে থাকা শার্ট হালকা করে দিয়ে খানিকটা তাকিয়ে থাকলো তার দিকে। তারপর ওটার উষ্ণ অমসৃণ জিহ্বা দিয়ে ম্যানুর কপালের ঘাম চাটতে লাগলো। আমিও তোমাকে ভালোবাসি সোনা, এবার আমাকে ছাড়ো। থাবাটা সরে যেতেই ম্যানুয়েল উঠে দাঁড়ালো। জামা কাপড়ের বেহাল দশা দেখতে দেখতে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। তরুণ জাগোয়ারকে শিকারের প্রশিক্ষণ দেওয়া মানে তার ওয়ার্ডরোবের ছেঁড়া কাপড়ের আবর্জনা বেড়ে যাওয়া। কাতরাতে কাতরাতে উঠে দাঁড়িয়ে ম্যানুয়েল তার পেছন থেকে একটা গিট্টু দিল। তার বয়স মাত্র 32, কিন্তু এই খেলাটার জন্য এই বয়সটাকে বার্ধক্যই বলা যায়। বিড়ালটা পায়ের উপর ভর করে নিজেকে একটু প্রসারিত করলো। তারপরে শব্দ করে লেজ নাড়তে নাড়তে বাতাসে নাক চালিয়ে গন্ধ শুকতে লাগলো। একেবারে পাক্কা শিকারি। একটু হেসে জাগোয়ারের গলাটা বেঁধে দিল ম্যানুয়েল। আজকে শিকার ধরা এ পর্যন্তই। অনেক দেরি হয়ে গেছে। অফিসে আমার এক কাতা রিপোর্ট জমে আছে। একটু রাগী সুরে আপত্তি জানালেও শেষ পর্যন্ত পেছন পেছন হাঁটা শুরু করলো জাগোয়ারটি। বছর 2 আগে নিঃস্ব এই শাবকটিকে বাঁচিয়েছিল ম্যানুয়েল। তখন ওটার বয়স ছিল মাত্র কয়েকদিন। ওর মা মরা পড়ে অবৈধ চামড়া ব্যবসায়ীদের হাতে। এটার চামড়া এমনকি চড়া দাম যে কালোবাজারে চাঙ্গা করে রাখত। সাম্প্রতিক ধারণা অনুযায়ী এই গভীর আমাজনের পুরোটা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাগোয়ারের সংখ্যা 15,000-এ নেমে এসেছে। প্রাণীর সংরক্ষণমূলক কর্মকাণ্ড সেই সব দরিদ্র, মূর্খ ও বর্বর মানুষদের ওপর প্রভাব ফেলছিল, যারা এই সব প্রাণী বাণিজ্যের সাথে যুক্ত থেকে নিজেদের ন্যূনতম চাহিদা মেটাত। তবে সত্যি কথা হলো, ক্ষুধার্ত পেট একজনের নৈতিক দৃষ্টির পরিধি কমিয়ে দেয়। আর
তখন এসব জীবজন্তু বাঁচানোর দায়িত্ববোধ হয়ে পড়ে নিয়ন্ত্রিত। এই সত্যিটা আধা ইন্ডিয়ান ম্যানুয়েল ভালোভাবেই জানে। বার্সেলোর পথে ঘাটে আমাজনের নদীর তীরে ঘুরে বেড়াতে বেড়াতে শৈশব কেটেছে তার। সেই সময়ে অনাথ ম্যানুয়েলকে প্রতিদিনের খাবার প্রতিদিনই সংগ্রহ করতে হতো। কখন কটা পয়সার জন্য ভিক্ষার হাত বাড়াতে হতো ঘুরতে আসা পর্যটকদের কাছে, আবার কখনো হাত একেবারেই খালি হয়ে গেলে চুরি করত সে। ফলে একদিন তাকে রোমান ক্যাথলিক আওতাধীন সেলসিয়াল মিশনারিতে নিয়ে থাকা খাওয়া ও পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়। ম্যানুয়েল বেশ সফলতার সাথে ইউনিভার্সিটি অব সাও পাওলো থেকে বায়োলজিতে একটা ডিগ্রি নেয়। তার স্কলারশিপের ব্যবস্থা করে দেয় ব্রাজিলিয়ান ইন্ডিয়ান ফাউন্ডেশনের ফুনাই। আর এই স্কলারশিপের টাকা শোধ করতেই তাকে স্থানীয় ইন্ডিয়ানদের সাথে বিভিন্ন কাজ করতে হতো, যেমন ইন্ডিয়ানদের ঐতিহ্যগত আগ্রহের বিষয়বস্তু, পুরনো জীবনধারা সংরক্ষণ করতে শেখানো, নিজেদের ভূখণ্ড বৈধভাবে নিজেদের দখলে রাখা এসব। 30 বছর বয়সে সাও গ্যাব্রিয়েলের স্থানীয় ফুনাই এর অফিসার প্রধান করে পাঠানো হয় তাকে। জানোমোমো অঞ্চলের বন্যপ্রাণীর চোরা কারবারিদের সম্পর্কে তদন্ত করতে গিয়ে তারই মতো আরেক অনাথ টট্টরকে খুঁজে পায় সে। আক্রমণকারী এক দস্যুর লাথি খেয়ে ওটার পেছনে ডান পাটা থেতলে যায়। প্রচন্ড আঘাত পেয়ে কাতরাচ্ছিল ছোট্ট প্রাণীটি। ম্যানুয়েল এটা উপেক্ষা করতে পারেনি। কুপিয়ে কাঁদতে থাকা বাচ্চাটাকে কম্বলে জড়িয়ে বাড়িতে নিয়ে আসে সে। তারপর আজকের এই টট্টরকে এত বড় করার জন্য সব রকম যত্ন নিতে থাকে। ম্যানুয়েল তার সামনে ধীরে ধীরে ছুটতে থাকা টট্টরের দিকে তাকালো। ছোটবেলার আঘাত পাওয়া পাটা এখন কিছুটা বাঁকা। ম্যানুয়েল ভাবলো আর মাত্র 1 বছরেরও কম সময়ের মধ্যে তার আদরের টট্টর পরিপূর্ণ যৌবনে পা দেবে। তখন ওটার মাঝে বন্যতা এবং হিংস্রতা এতটাই বেশি হবে যে ওটাকে জঙ্গলে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তবে তার আগে নিজেকে বাঁচানোর সব কলাকৌশল জানতে হবে তোকে। জঙ্গলে অনভিজ্ঞদের কোনো জায়গা নেই। সামনেই জঙ্গলের শেষ মাথা ঢালু হয়ে স্যাক্রেড ওয়ের পাহাড়ের পাদদেশ দিয়ে মিশেছে। জরাজীর্ণ আর পাকা বাড়ির সংমিশ্রণে বেড়ে ওঠা সাও গ্যাব্রিয়েল ম্যানু সামনে বিস্তৃত হয়ে আছে। নিগ্র নদীর চর দখল করে বেড়ে ওঠা স্থাপনার মধ্যে কিছু বড় বড় হোটেল এবং ঘরবাড়িও চোখে পড়ে, যেগুলো গত অর্ধ শতকের মধ্যে গড়ে উঠেছিল ক্রমবর্ধমান পর্যটকদের থাকার জায়গা সংকুলনের জন্য। অদূরেই একটি বাণিজ্যিক বিমানবন্দর আছে এখানে। ওটার রানওয়ে দেখে মনে হয় যেন সবুজের বুকে বিশাল একটা কালো দাগ এঁকে দিয়েছে কেউ। এত সব কর্মকাণ্ড দেখে স্পষ্টতই বোঝা যায় এই দূরের বন জঙ্গলেও অবকাঠামোগত উন্নয়ন কখনোই থামবে না। কপালের ঘাম মোছা শেষ হতেই ম্যানুয়েল ধাক্কা খেল টট্টরের সাথে। সে খেয়াল করলো ওটা থমকে গিয়ে ঘর ঘর শব্দ করছে। কোনো বিপদ সংকেত? কি হয়েছে? তারপর সে নিজেও শুনতে পারলো ওটা। সবুজের চাদরে ঢেকে থাকা পুরো জঙ্গল জুড়ে একটা শব্দ প্রতিধ্বনি হচ্ছে। গভীর একটা স্পন্দন বাড়ছে ধীরে ধীরে। মনে হচ্ছে তাদের চারপাশ থেকেই আসছে। সংকুচিত হলো ম্যানুর চোখ। চিনতে পারলো শব্দটা কিসের, যদিও এই শব্দ খুব কমই শোনা যায় এখানে। একটা হেলিকপ্টার। সাও গ্যাব্রিয়েলে ভ্রমণ করা বেশিরভাগ লোকই রিভার বোট বা ছোট পাখার প্লেনে করে আসে। এই জঙ্গলে আসতে যে দীর্ঘপথ পাড়ি দিতে হয় তা হেলিকপ্টার দিয়ে দেওয়া কঠিন। এমনকি স্থানীয় ব্রাজিলিয়ান আর্মিদের বেস ক্যাম্পও এই ডানাওয়ালা যন্ত্র মাত্র একটা আছে। তা দিয়েই উদ্ধার কাজ থেকে শুরু করে চোরা কারবারিদের ধরার কাজ চলে। শব্দের পরিমাণ বাড়ছে খুব দ্রুত, আর তাতেই মনে একটু খটকা লাগলো। সে ভালো করেই বুঝতে পারল হেলিকপ্টারের সংখ্যা একাধিক। আকাশের দিকে তাকিয়ে খুঁজলেও কিছুই চোখে পড়ল না তার। হঠাৎ টট্টর আতঙ্কিত হয়ে পড়ল। কিছু একটা আঁচ করতে পেরে দৌড়ে পাশের ঝোপের আড়ালে গিয়ে লুকালো ওটা। 3টি হেলিকপ্টারের একটি স্কোয়াড সশব্দে উড়ে গিয়ে চোখের পলকে মাউন্ট অফ স্যাক্রেড ওয়ে অতিক্রম করে
ছোট্ট শহরটার উপর চক্রাকারে ঘুরতে লাগলো বোতলের ঝাঁকের মতো। মিলিটারিদের এই হেলিকপ্টারের সবগুলাই UH-1 হিউজ মডেলের। ম্যানু মুখ তুলে আকাশের দিকে তাকাতেই চতুর্থ চপারটি তার ঠিক উপর দিয়ে হিস হিস শব্দ করতে করতে উড়ে গেল। প্রথম তিনটি থেকে একটি সম্পূর্ণ আলাদা ধাঁচের চমৎকার গড়ন, রংটা চকচকে কালো, বিশেষ আকৃতির গঠন আর লেজের প্রান্তে থাকা পাখাগুলো দেখে এটাকে বেশ ভালো করেই চিনতে পারল সে। মিলিটারিতে কিছুদিন কাজ করার সুবাদে এগুলো তার খুব পরিচিত। আর এই 66 কমান্ড মডেলের এই চপারটি ব্যবহৃত হয় শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ ও আক্রমণের কাজে। হালকা পাতলা হেলিকপ্টারটি ম্যানুর এত কাছ দিয়ে উড়ে গেল যে ওটার এক পাশে US এর ছোট্ট পতাকাটা চিনতে পারলো ভালোভাবেই। বাতাসের তীব্র ধাক্কায় প্রকম্পিত হলো গাছপালার উপরের অংশ। বানরদের দল আতঙ্কে চেঁচামেচি করতে করতে এদিক সেদিক ছুটোছুটি করতে লাগলো। আতঙ্ক ছড়ালো পাখিদের মাঝেও। লাল ডানার এক ঝাঁক টিয়া পাখি ছত্রভঙ্গ হয়ে উড়াল দিতেই নীল আকাশ যেন অগ্নিস্ফুলিঙ্গ ছেয়ে গেল। চতুর্থ হেলিকপ্টারটি ততক্ষণে ব্রাজিলিয়ান আর্মি বেস ক্যাম্পের উপর ঘুরতে থাকা বাকি তিনটি হেলিকপ্টারের সাথে যোগ দিয়েছে। ফ্রু কুচকে থাকা ম্যানু শীষ দিয়ে টরটরকে ডাকতেই ছোপের আড়াল থেকে বেরিয়ে এলো ওটা। ছোট মুখে এখনো কিছুটা ভয়। ভয় পেও না, সব ঠিক আছে, জাগুয়ারটির মাথায় হাত বুলিয়ে বলল সে। কয়েক মুহূর্ত পর হেলিকপ্টারগুলো মাঠে নামতেই পাখার থপথপানি মিলিয়ে গেল। ম্যানু একটু এগিয়ে গিয়ে টরটরকে কাঁধে হাত রাখতেই ওটার ভেতরের ভয়ের পরিমাণ বুঝতে পারল। এই ভয় তাকেও বেশ গ্রাস করেছে। কোমরে গোঁজা চাবুকটা হ্যাঁচকা টান দিয়ে হাতে নিল সে। শালার স্টেটস মিলিটারি এই সাও গ্যাব্রিয়েলে কি করতে এসেছে? দম নিয়ে সামনের ঢালু রাস্তায় পা বাড়ালো ম্যানু। গভীর আমাজনের ঠিক মাঝে ইয়ানোমোমোদের সেন্ট্রাল প্লাজা অবস্থিত। গ্রামের মাঝখানের প্লাজায় নাথান তার প্রতিপক্ষ বক্সারের সামনে নগ্ন অবস্থায় দাঁড়ানো। তার চারপাশে ইয়ানোমোমো সাবানো ও ছোট ছোট গোলাকৃতির ঘর বেষ্টন করে আছে। একটা ফুটবল মাঠের অর্ধেক পরিমাণ জায়গায় সমপরিমাণ জায়গা জুড়ে অবস্থিত এই প্লাজার ছাদেও মাঝ বরাবর বেশ খানিকটা জায়গা খোলা, যাতে সূর্যের আলো প্রবেশ করতে পারে। নারী এবং বৃদ্ধরা কলাপাতা ছাওয়া এক জায়গায় দোলনার উপর আরাম করে বসেছে, আর যুবকেরা ব্যস্ত অন্য কাজে। হুইয়াস্তের সাথে তারা চোখ দিয়ে তীর বর্ষা তাক করে রেখেছে নাথানের দিকে, যেন পালানোর কোনো চেষ্টাই সে করতে না পারে। প্রথম দিকে অস্ত্রের মুখে নাথানকে যখন ক্যাম্পে ফিরিয়ে আনা হচ্ছিল, তখন সে তাদেরকে সব রকম ভাবে বোঝানোর চেষ্টা করেছিল আসলে কি ঘটেছে। অ্যানাকোন্ডার কামড়ে সৃষ্ট কবজির দগদগে ক্ষত প্রমাণস্বরূপ দেখানোর পরও তার কথা কেউ কানে তোলেনি। এমনকি গ্রামের প্রধান, সে নাথানের হাত থেকে মেয়েটিকে তুলে নিয়েছিল, এমনভাবে তাকে অবজ্ঞা করলো যেন সে বিরাট বড় একটি অপরাধ করেছে। নাথান বেশ ভালোভাবেই জানত এই বিচার শেষ না হওয়া পর্যন্ত তার কোনো কথাই শোনা হবে না। ইয়ানোমোমোরা এরকমই বিচার করে। নাথান এই দ্বৈত যুদ্ধ করার দাবি করেছে কিছুটা সময় পার করার জন্য, আর তাই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কেউ তার কথা শুনবে না। এখন শুধুমাত্র ঈশ্বর যদি তাকে জয়ের মুখ দেখান, তবেই সে কিছু বলতে পারবে এই যুদ্ধবাজ ইয়ানোমোমোদের কাছে। খালি পায়ে কাদার মধ্যে দাঁড়িয়ে আছে নাথান। অপর প্রান্তে একদল হুইয়াস পাক বিতণ্ডায় লিপ্ত। কে যুদ্ধে নামবে, কোন অস্ত্র ব্যবহার করা হবে, এসব নিয়ে। প্রথাসিদ্ধ দ্বৈত যুদ্ধে সাধারণত নাবরুশি হালকা লাঠি, সুচালো মাথার 8 ফুটের লম্বা লাঠি ব্যবহার করা হয় প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য, কিন্তু গুরুত্বপূর্ণ যুদ্ধে ব্যবহার করা হয় বিশালাকৃতির ছুরি বা বর্ষার মতো প্রাণঘাতী অস্ত্র। হঠাৎ থেমে গেল চিল্লাপাল্লা, সরে গেল মানুষের দল। একজন ইন্ডিয়ান সামনে এগিয়ে এলো। স্থানীয় গোত্রের মানুষ হিসেবে যথেষ্ট লম্বা এই মানুষ প্রায় নাথানেরই মতোই। বেশিবহুল এই পুরুষটির নাম তাকাহো। সে গোত্রপ্রধানের ভাই, তবে তার চেয়ে বড় ব্যাপার হলো সে টামার বাবা।
পরনে তন্তুর একটা কোমর বন্ধনী ছাড়া আর কিছুই নেই, যেটা ঝুলে থাকা সামনের অংশ তার লিঙ্গের অগ্রভাগ পর্যন্ত ঢেকে রেখেছে। সারা বুক জুড়ে উজ্জ্বল বর্ণ ও রেখায় সজ্জিত তাকাহো মাথায় বানরের লেজের হেডব্যান্ড করে মুখে গাঢ় রং মেখে রণক্ষেত্রে হাজির হয়েছে। নিচের ঠোঁটে তামাকের পুরুস্তর তাকে পুরোপুরি এক যোদ্ধার রূপ দিয়েছে যেন। সে এক হাত বাড়িয়ে দিতেই একজন ইন্ডিয়ান পরিমরি করে ছুটে এসে তার হাতে বড়সড় একটা কুড়াল ধরিয়ে দিল। কালচে লাল রঙের স্নেক উডের হাতলটা একটু বাঁকানো আর অগ্রভাগে স্টিলের সুচালো একটি ক্যাপ লাগানো। যে কোনো দ্বৈত যুদ্ধের ক্ষেত্রে এই ভয়াল দর্শন হাতিয়ারের পক্ষে নৃশংস সদৃশ অবতারণা করা খুবই স্বাভাবিক ব্যাপার। এরকম আরেকটি কুড়াল দেওয়া হলো নাথানের হাতে। তার অপর প্রান্তে এক হুইয়েলাসকে দৌড়ে আসতে দেখল নাথান। ওর হাতে এরকম তৈলাক্ত তরল পদার্থর পাত্র। হুইয়াসটা তরলে ভরা পাত্র তুলে ধরতেই তাহাকও তার কুড়ালের মাথাটা তরলের মধ্যে চুবিয়ে নিল। নাথান জলবৎ পদার্থটাকে চিনতে পারল সহজেই। কিছুদিন আগে এক সামানকে এটা বানাতে শিখিয়েছিল সে। স্থানীয় ভাষায় এটাকে বলে উড়ারি এবং ইংরেজরা বলে কিউয়ারি। মুন্সিড গোত্রের এক ধরনের বিশেষ লতানা আঙ্গুর গাছের আঙ্গুর থেকে বেড়া এই বিষ এতটাই মারাত্মক, মুহূর্তেই এটা যে কোনো স্নায়ুকে অকেজ করে দিতে পারে। এই বিশেষ পয়জনটা বানানো হয়েছিল মূলত বানর শিকার করার জন্য, কিন্তু আজকে এটা ব্যবহৃত হচ্ছে আরো অশুভ একটি কাজে। চারপাশে একটু দৃষ্টি বুলালো নাথান। তার জন্য কেউ কোনো পাত্র আনলো না, যাতে সেও তার কুড়ালটার মাথা ভেজাতে পারে। গ্রাম প্রধান মাথার উপর থেকে তার ধনুক তুলে ধরে বিশেষ এক ধরনের শব্দ করল, যেন যুদ্ধটা এখনই শুরু হবে। অসামান্য দক্ষতার সাথে হাতের কুড়ালটা ঘোরাতে ঘোরাতে প্লাজার প্রান্ত বরাবর হাঁটতে লাগলো তাহাকো। নাথানও তার কুড়ালটা একটু উপরে তুলল। কিভাবে জিতবে সে এখানে? প্রতিপক্ষের অস্ত্রের সামান্য একটু খোঁচা খাওয়া মানে অবধারিত মৃত্যু। তামাকে বাঁচানোর জন্যই সে আজ এখানে, কিন্তু তাকে বাঁচাতে চাওয়া মানে তার বাবার মৃত্যু হতে হবে নাথানের হাতে। নিজের ভারসাম্য ঠিক রাখতে হাতের কুড়ালটা বুক বরাবর সোজা তুলে ধরল নাথান। প্রতিপক্ষের ক্রোধান্বিত চোখ তাকে খেয়ে ফেলতে চাইছে যেন। আমি তোমার মেয়েকে আঘাত করিনি, রাগ ও হিংস্রতা জড়ানো গলায় চিৎকার করে উঠল সে। তাকাহর চোখ দুটো সংকুচিত হয়ে গেল। নাথানের বক্তব্য তার কানে পৌঁছেছে ঠিকই, কিন্তু অবিশ্বাসের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে তার চোখে। মেয়ের কথা মনে উঠতেই সে অন্যদিকে দৃষ্টি দিল, যেখানে গ্রামের সামান তার মেয়ে টামাকে সারিয়ে তোলার কাজে ব্যস্ত। ছিপছিপে লম্বা এই বৃদ্ধ সামান মেয়েটার উপর ঝুঁকে মন্ত্র আওড়াতে আওড়াতে শুকনো ঘাস লতা পাতা পুড়িয়ে ধোয়ার একটি আস্তরণ তৈরি করে ফেলেছে তাদের চারপাশ ঘিরে। লতাপাতা ও লবণের মিশ্রণ এক ধরনের কটু গন্ধের সৃষ্টি করেছে, যা নাথানের নাকেও ধরা পড়ল। অনেক প্রচেষ্টা চলেছে, কিন্তু মেয়েটা এখনো নিথর। নাথানের দিকে দৃষ্টি হানল তাহাকো। হুঙ্কার দিয়ে ইন্ডিয়ানটা ঝাঁপিয়ে পড়ল তার দিকে। হাতের কুড়ালটা চালালো একেবারে নাথানের মাথা বরাবর। অল্প বয়সে কুস্তির প্রশিক্ষণ নেওয়া নাথান ভালোভাবেই জানে একেবারে শেষ মুহূর্তে নিজেকে কিভাবে সরিয়ে নিতে হয়। সে দ্রুত নিচু হতেই তাকাহর কুড়ালটা তার মাথার উপর দিয়ে চলে গেল, আর এই সুযোগেই নিজের অস্ত্রটা চালালো প্রতিপক্ষের পা লক্ষ্য করে। তীব্র এক ঝাঁকুনি খেয়ে তাকাহ পড়ে গেল কাদায়। মাথার ব্যান্ডটাও ঢিলে হয়ে গেল। নাথান কঠিন আঘাতের পরিবর্তে কুড়ালের ধারহীন প্রান্ত দিয়ে আঘাত করায় তাকাহর কোথাও জখম হলো না। সে কাদার মধ্যে পড়তেই নাথান তার বিশাল দেহ নিয়ে ইন্ডিয়ানটার উপর ঝাঁপিয়ে পড়তে চাইল। একবার যদি তাকে বোঝাতে পারতাম, কিন্তু চিতার ক্ষিপ্রতায় একপাশে সরে গেল তাহাকো। আবারও তার কুড়ালের ঘাপ বসিয়ে দিল নাথানের দিকে। বিষাক্ত ব্লেডটা একেবারে নাকের সামনে দিয়ে সাই করে নাথানের দু হাতের মাছ দিয়ে কাদার মধ্যে আছড়ে পড়ল। মরতে মরতে বেঁচে গেছি। আবারও নাথানের উপর আঘাত এলে এবার সে যথেষ্ট দেরি করে ফেলল। তাহাকোর আক্রমণে
তাহাকুর আক্রমণকে ধোকা দিতে পারল না। ওর বন্য পায়ের সজোরে লাথি এসে লাগলো নাথানের মাথায়। কাদার মধ্যে ছিটকে পড়ল নাথান। তার মনে হতে লাগলো যেন সে দু কানে বাতাসের শনশন শব্দ শুনতে পাচ্ছে। আঘাতের চোটে তার পেশিবহুল হাত ধরে থাকা কুড়াল ছিটকে পড়ল দর্শকদের মাঝে। কেটে যাওয়া ঠোঁটের রক্ত মুছতে মুছতে নাথান উঠে দাঁড়ালো খুব দ্রুততা। তার প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে ইতিমধ্যে। কাদার মধ্যে গেঁথে যাওয়া কুড়ালটা নেবার জন্য তাহাকে একটু নিচু হতেই নাথান ওর কাঁধের ওপর দিয়ে সামানের দিকে খেয়াল করল। বৃদ্ধ লোকটা ধোয়ার কুণ্ডলি সৃষ্টি করেছে তামার ঠোঁট ও মুখের চারপাশে। মৃত্যুর করে ঢলে পড়ার আগে খারাপ আত্মাকে ধ্বংস করার প্রক্রিয়া এটি। সামানের চারপাশে আরো কিছু হুইয়াসও যোগ দিয়েছে তার সাথে মন্ত্র আওড়ানোর জন্য, যেন দুষ্ট আত্মার মৃত্যু খুব তাড়াতাড়ি হয়। তাকাহু সোজা হয়ে দাঁড়িয়ে গর্জন করতে করতে নাথানের দিকে ফিরল। মুখের লাল রং মেখে মনে হচ্ছে যেন ক্রোধের আগুন। মুহূর্ত পরেই হাতের কুড়ালটা ঘোরাতে ঘোরাতে নাথানের দিকে ধেয়ে আসতে লাগলো সে। এভাবেই মরছি তাহলে। একটু পেছনে সরে যেতে যেতে ভাবল নিরস্ত্র নাথান। আরো একটু পেছনে সরতেই ইন্ডিয়ানদের তাক করে রাখা অস্ত্রের দেয়ালে পিঠ ঠেকে গেল তার। পালানোর কোনো রাস্তা নেই। এদিকে তাকাহু এসে দাঁড়িয়েছে তার সামনে, চূড়ান্ত আঘাতের জন্য অপেক্ষা। ধীরে ধীরে কুড়ালটা উঁচু করে ধরল ওর মাথা বরাবর। মৃত্যু থেকে সামান্য দূরে দাঁড়িয়ে থাকা নাথান ভয়ে আড়ষ্ট হয়ে যতই বেঁকে যাচ্ছে পেছনের দিকে, তার নগ্ন পিঠে ইন্ডিয়ানদের বর্ষার খোঁজ অনুভব করতে পারছে বেশ ভালোভাবে। তাহাকে দু হাতের সমস্ত শক্তি দিয়ে কুড়ালটা ধরে নাথানের নাথানের মাথা বরাবর কোপ বসাতে উদ্যত। কুড়ালটা নামছে, স্পন্দন বাড়ছে নাথানের। ইউলো পুরো চিৎকারটা ছড়িয়ে পড়ল মন্ত্র পড়তে থাকা হুইয়াসদের শোরগোল ছাপিয়ে। থামো! যে আঘাতের ভয়ে নাথান আড়ষ্ট হয়ে গেছিল, সেই আঘাত আর তার উপর এসে পড়ল না। নিঃশ্বাস বন্ধ হয়ে এলেও মুখ তুলে তাকালো সে। তাহাকুর কুড়ালটা তার মুখ থেকে মাত্র ইঞ্চিখানেক দূরে স্থির হয়ে আছে। এক ফোঁটা বিষ বেয়ে পড়ল ওটা থেকে নাথানের চিবুকে। যে সামান চিৎকার করে উঠেছে সে মানুষজন ঠেলে ঠুলে একেবারে প্লাজার মাঝখানে চলে এলো হাঁপাতে হাঁপাতে। জ্ঞান ফিরেছে তোমার মেয়ের, নাথানের দিকে নির্দেশ করলো সে। তারপর তোমার মেয়ে বলছে তাকে নাকি বড় একটা সাপের হাত থেকে এই সাদা লোকটা বাঁচিয়েছেন। সবার দৃষ্টি গিয়ে পড়লো একেবারে টামার দিকে। কিছু মহিলা গোয়ার্ড ফলের খোসা দিয়ে বানানো পানির পাত্র ধরে রেখেছে টামার মুখের সামনে। সেই পাত্র থেকে দুর্বলভাবে আস্তে আস্তে চুমুক দিয়ে পানি পান করছে মেয়েটি। তাহাকো নাথানের দিকে তাকাতেই তাদের মধ্যে চোখাচোখি হলো। মেয়েটির পিতার কঠিন অভিব্যক্তি ধুয়ে মুছে গেল পরিত্রাণের স্রোতে। হাতের অস্ত্রটা কাদার মাঝে ছুঁড়ে ফেলল সঙ্গে সঙ্গে। তারপর একটা খালি হাত নাথানের কাঁধের উপর রেখে সজোরে তাকে বুকে টেনে নিল। জ্যাকো নাথানকে খুব শক্ত করে ধরে বলল সে, ভাই। আর এভাবে কঠিন এই পরিস্থিতির সমাপ্তি ঘটল। তাকাহুর ভাই অর্থাৎ গোত্রপ্রধান সামনে এগিয়ে এলো ভিড় ঠেলে। তুমি লড়েছ শুশুরি অ্যানাকোন্ডার সাথে, ওটার খপ্পর থেকে আমাদের মেয়েকে বাঁচিয়েছ। সে তার চুলে গোঁজা পালক থেকে একটা পালক খুলে নাথানের চুলে গুজে দিল। এই পালক দুর্লভ ও হিংস্র জাতের এক ঈগলের। যে কারো জন্যই এটা আরাধ্যের বিষয়। তুমি আর কোনো নেই নও, বাইরের কেউ নও। তুমি এখন চুকো ভাই, আমার ভাইয়ের ভাই। তুমি আজ থেকে একজন জানুমোমো। বিরাট একটা আনন্দ ধ্বনিতে জেগে উঠল সমগ্র সাবানো। নাথান জানে এই সম্মান যে কোনো সম্মান থেকেও বড়, কিন্তু তার মানে অন্য একটা শঙ্কা বাধা বেঁধে ছিল অনেক আগে থেকে। আমার বোন আমার দিকে দেখিয়ে বলল নাথান। ইয়ানুমোমোদের মধ্যে কারো নাম ধরে ডাকা একেবারে নিষিদ্ধ, হোক সে পুরুষ অথবা নারী। তামাশোয়া অবস্থায় একটু কাতরে উঠল।
আমার বোনের অসুস্থতা এখনো কাটেনি। ওকে সাও গ্যাব্রিয়েলে নিয়ে গিয়ে ওখানকার ওষুধপত্র দিলে আমার মনে হয় ও সুস্থ হয়ে যেত। বৃদ্ধ সামান এবার এগিয়ে এলো এ কথা শুনে। নাথান সামানের এগিয়ে আসা দেখে কিছুটা ভয় অনুভব করলো। তার ভয় সামানটি হয়তো এমন কিছু বলবে যে তার চিকিৎসায় মেয়েটির অসুস্থতা দূর করার জন্য যথেষ্ট। স্বাভাবিকভাবেই সামানরা খুব উচ্চ গোত্রীয় হওয়ার কারণে তাদের কথা বা কাজের উপর অন্য কারো হস্তক্ষেপ মোটেই ভালোভাবে দেখা হয় না। কিন্তু বয়স্ক সামানটি সম্মানসূচক মাথা নেড়ে নাথানের ঘাড়ে হাত রাখার ঘটনা ইতিবাচক দিকেই মন নিল। আমাদের এই নতুন ভাইটি শ্বশুরির হাত থেকে আমাদের বোনকে বাঁচিয়েছে। ঈশ্বর তাকে আমাদের বোনের রক্ষাকারী হিসেবে পাঠিয়েছেন। আমাদের উচিত এই ঈশ্বরের কথাই শোনা। তার চিকিৎসার জন্য আমি আমার সাধ্যমতো করেছি। এরপর কিছু করা আমার ক্ষমতার বাইরে। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে নাথান তার মুখে লেগে থাকা পয়জন মুছতে লাগলো সতর্কতার সাথে, যেন সেটা আবার তার ঠোঁটের ক্ষতস্থানে না লাগে। নাথান ভাবল এই বৃদ্ধ সামান যা করছে তা আসলে যথেষ্টের থেকেও বেশি। তার প্রাকৃতিক চিকিৎসা মেয়েটার জীবন ফিরিয়ে এনেছে, হোক সেটা কিছু সময়ের জন্য। মোছা শেষ হতেই বৃদ্ধ সামানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে তাকাহুর দিকে ফিরল সে। তোমার ডিঙি নৌকাটা পেলে ভালোই হতো ভাই। আমার যা আছে সব তোমার, বলল তাকাহু। আমিও তোমার সাথে সাও গ্যাব্রিয়েলতে যাব, সায় দিল নাথান। তাড়াতাড়ি করতে হবে আমাদের। অল্প সময়ের মধ্যেই বাঁশ ও পাম পাতায় বানানো স্ট্রেচারে তামাকে শুইয়ে স্ট্রেচার সহ নৌকোতে নিয়ে রাখা হলো। তাকাহু চট করে পোশাক বদলে এলো, তবে এবার বড় আয়তনের হাতাকাটা ট্যাঙ্কটপ আর হাঁটু পর্যন্ত নাইকি শর্টস। নৌকুটির সামনের অংশ নাথানকে যেতে বলে নৌকার চড়ে বসলো তাকাহু। তারপর সে বৈঠা দিয়ে পানিতে ধাক্কা দিতেই তাদের নৌকা নেগ্রো নদীর মূল স্রোতে এসে পড়ল। এই নদী তাদের সাও গ্যাব্রিয়েলতে নিয়ে যাবে। দীর্ঘ 10 মাইল যাত্রা নীরবেই রইল তাদের সঙ্গী। টামা কখনো সজাগ, কখনো ঘোরের মধ্যে ডুবে যাচ্ছে, আবার মাঝে মাঝে মৃদু কাতরানোর মতো শব্দ আসছে ওর কোমল কণ্ঠ থেকে। নাথান একটা কম্বল জড়িয়ে দিল ছোট মেয়েটার শরীরে। পরিচিত রাস্তা দিয়ে নৌকা চালাচ্ছে তাকাহু। ভেঙে পড়া ডালপালা আর নুয়ে আসা গাছের ভেতর দিয়ে দক্ষতার সাথে পানির সবচেয়ে দ্রুত প্রবাহগুলোর মধ্য দিয়ে একটু ঢালুর দিকে নেমে তাকে নৌকার গতি পেতেই বর্ষা দিয়ে মাছ ধরতে থাকা বেশ কিছু প্রতিবেশী ইয়ানোমোমোদের অতিক্রম করলো তারা। নাথান দেখল এক ইয়ানোমামো মহিলা কালো রঙের একরকম পাউডারের উপর থেকে পানিতে ভাসিয়ে দিচ্ছে। নাথান জানে সে কি করছে। আয়াইকা নামক এক রকম আঙ্গুর শুকিয়ে গুঁড়ো করে তা নদীর বিশেষ এক জায়গায় ফেলা হয়, সাধারণত উঁচু জায়গায়, যেখান থেকে পানির স্রোত কিছুটা নিচে নেমে আসে। পানির চাপে সেই পাউডার তলিয়ে যায়, আর তারপরে শুরু হয় আসল কাজ। পানির তলে অবস্থান করা মাছগুলো এই পাউডারের প্রভাব অনেক বেশি বোধহীন হয়ে পড়ে। তখন উপরে উঠে আসা ছাড়া কিছুই করার থাকে না। উপরে অপেক্ষারত পুরুষ ইয়ানোমোমোরা সাথে সাথে সেগুলো যার যার অস্ত্র দিয়ে ঘায়েল করতে থাকে। সমগ্র আমাজন জুড়ে ব্যবহৃত মাছ ধরার এই রীতি অনেক প্রাচীন। কিন্তু কতদিন টিকে থাকবে এই রীতি, এই ঐতিহ্য? 1 প্রজন্ম, 2 প্রজন্ম, তারপর একদিন চিরতরে হারিয়ে যাবে এই কৌশলগুলো। নিজের আসনে দৃঢ়ভাবে বসে এই আমাজনের নির্দিষ্ট কিছু গোত্রের কথা ভাবল নাথান, যাদেরকে কখনো বশে আনা যায় না। সভ্যতা পুরো জঙ্গল জুড়ে প্রভাব বিস্তার করবে। এসব কম সভ্য মানুষদের সভ্য বানানোর জন্য। এর ফলাফল ভালো হোক বা খারাপ হোক তাতে কিছুই যায় আসে না। তারা কিন্তু সামনে এগোতেই নাথানের দৃষ্টি গিয়ে পড়ল সামনের গাছপালার ঘন সারির দিকে। এখানকার গাছের শাখা প্রশাখাগুলো বেশ বড় আর বিস্তৃত,
যে নদীর দুই প্রান্তকে সংযোগকারী প্রাকৃতিক ব্রিজ তৈরি হয়ে গেছে আপনাতেই। সভ্য জগতের ছোঁয়া না লাগলেও প্রকৃতি যে নিজ থেকে অনেক অবকাঠামোগত উন্নয়ন করতে পারে তার ভালো নিদর্শন এগুলো। গুনগুন তীক্ষ্ণ চিৎকার, কর্কশ ও ঘোঁত শব্দে বিধৌত নাথানের চারপাশ এই আমাজনের পুরো বর্ণিল জগৎ। নদীর এক পাশে একদল ফলখেকো বানর এই হুল্লোড় করে ওগাছ করতে লাগলো। তার ঠিক নিচে কমলা রঙের লম্বা ঠোঁটের বেশ কিছু কাঁদা খোঁচা পাখি মাছ ধরার ব্যস্ত। ওদের থেকে একটু ওপরে ডাঙার দিকে বেশ কিছু শুকরমুখ আমাজনীয় কুমির যার অবস্থানে বসে রোদ পোহাচ্ছে। তাদের খুব কাছে একটু ওপরে পোলতা ও বড় বড় ডাস মাছের ঝাঁক মেঘের মতো ভেসে বেড়াচ্ছে তাদের ক্ষুদ্র দেহে সূর্যের আলো প্রতিফলিত করতে করতে। এখানে এই আমাজনে সবকিছুই নিজস্ব নিয়ম অনুযায়ী চলে। সীমাহীন এই জঙ্গল এতই রহস্যে ভরা যে মনে হয় এই জঙ্গল বা রহস্যের সবকিছুই অভেদ্য। এই গ্রহে এই আমাজনই একমাত্র অঞ্চল যেটা কখনো পুরোপুরি আবিষ্কার করা হয়নি। এখনো অনেক জায়গা আছে যেখানে পড়েনি মানুষের পায়ের ছাপ, আর এগুলোই সেই রহস্য, সেই বিস্ময় যার মোহে মোহিত হয়ে নাথানের বাবা মা তাদের জীবন কাটাতে চেয়েছিল এখানে। ফলে এই বিশাল বনের প্রেমে ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেলে তাদেরই একমাত্র সন্তান। নাথান দেখল তারা জঙ্গল অতিক্রম করে সভ্যতার জগতে পা রাখতে শুরু করেছে। চারদিকে এই সভ্যতারই চিহ্ন ফুটে উঠেছে ধীরে ধীরে। তারা বুঝতে পারল তাদের নৌকা সাও গ্যাব্রিয়েলের একেবারেই কাছাকাছি চলে এসেছে। শহর যে কাছেই তা নদীর পাড়ে থাকা কাজ করতে থাকা কয়েকজন কৃষককে দেখেই বোঝা গেল। নাথানদের নৌকা নদী তীরে খেয়াল মগ্ন একদল ছেলেপুলেকে অতিক্রম করতেই ওরা একে অন্যকে নৌকাটা দেখাতে লাগলো, যেন রকে প্রযুগের মানুষ ডায়নোসর দেখছে। মাত্র অতিক্রম করে আসা আমাজনের শব্দের ঘনত্ব কমাতে থাকলেও নাথানের নৌকো প্রবেশ করছে নতুন এক জগতে, নতুন এক বিশ্বে, যেখানে শব্দের কারখানা গড়ে উঠেছে সরাসরি। ডিজেল চালিত ট্রাক্টরের শব্দ আসছে কৃষকের জমি থেকে। তার ছোট নৌকার আশপাশ দিয়ে দ্রুত গতিতে ছুটে চলা নৌকা থেকে আসছে ইঞ্জিনের শব্দ। আবার দু একটা খামার বাড়ি থেকে রেডিওর শব্দ ভেসে আসছে। কিছুক্ষণ পরেই তারা একটা মোড় নিতেই পেছনের জঙ্গলে হঠাৎ করেই যেন উধাও হয়ে গেল। সাও গ্যাব্রিয়েলের ছোট্ট এই শহরকে দেখে মনে হয় এটা যেন ক্যান্সার আক্রান্ত এক কোষ যা এই জঙ্গলের পেটটাকে খেয়ে ফেলতে ফেলতে বড় হচ্ছে। নদীর আশেপাশে যে স্থাপনাগুলো আছে তার মধ্যে সরকারি কিছু দালান কোঠা, আর বাকিরা সব জলে ভেজা রোদে পোড়া খাওয়া স্যাঁতস্যাঁতে কাঠের তৈরি। একটু দূরে বেশ কিছু ঘর বাড়ি পাহাড়ের পা বেয়ে গজে উঠেছে পরজীবীর মতো। নাথানের নৌকার খুব কাছে জাহাজ ঘাট ও পণ্যবাহী বড় বড় বার্জ, সব জায়গাতেই পর্যটকরা গিজগিজ করছে। নৌকা ভেড়ানোর জন্য নদীর পাশে একটা খোলা জায়গা দেখিয়ে টাকাহর দিকে ফিরল নাথান। সে দেখল ইন্ডিয়ানটি তীব্র ভয় নিয়ে চেয়ে আছে শহরের দিকে। ভীত টাকাহর বৈঠা কখন যে বুকের সাথে আটকে ধরেছে তা নিজেও সে জানে না বোধ হয়। দুনিয়াটা এসবে ভরে গেছে, অস্ফুট স্বরে বলল সে। নাথান আবার দৃষ্টি দিল শহরের দিকে। সর্বশেষ সে এখানে এসেছিল মাত্র 2 সপ্তাহ আগে, কিন্তু এর মাঝেই যে পরিবর্তন, যে কর্মযজ্ঞ, তা তাকে অবাক করে দিচ্ছে। সে ভাবল সেখানে এত যান্ত্রিকতা আর হৈহুল্লোড় দেখে এই মানুষ কিভাবে স্বাভাবিক থাকে, যে কোনোদিনই আমাজনের কোল থেকে বেরই হয়নি। নির্দিষ্ট একটি জায়গা দেখিয়ে নৌকা ফেরাতে ইশারা করল সে। তোমার মতো একজন বড় যোদ্ধাকে ভয় পাইয়ে দেওয়ার মতো কিছুই নেই এখানে, বুঝলে? এখন চলো, মেয়েকে হাসপাতালে নিতে হবে দ্রুত। সায় দিল তাকাহ। ভয়ের জগৎ থেকে ফিরে আসতে আসতে তার চোখ মুখে আবার সেই পুরনো শঙ্কার ছায়া ভেসে উঠল। স্ট্রেচারে শোয়ানো টামার নিথর দেহের দিকে তাকাতে নাথানের দেওয়া নির্দেশিত পথেই নৌকা পাড়ে ভেড়াচ্ছে সে, কিন্তু তার দৃষ্টি ও চিন্তা ভাবনা বড় একটা অংশ জুড়ে আছে তার আশেপাশের এই যান্ত্রিক জগৎ। নৌকা থামতেই
দুজনেই হাত লাগলো টামার স্ট্রেচারের নৌকা থেকে নামানোর কাজে। নড়াচড়া লাগতেই টামা একটু কাতরে উঠল। চোখের পাতাগুলো কেঁপে কেঁপে উঠতেই চোখের ভেতরে সাদা অংশ দেখা গেল সহজে। এখানে আসার সময়টুকুর মধ্যে বেশ মলিন হয়ে গেছে সে। খুব তাড়াতাড়ি করতে হবে আমাকে। দুজনে ধরাধরি করে স্ট্রেচারটা নামিয়ে কাদা পানি যুক্ত পথে একটু সামনে এগোতেই হাঁ করে তাকিয়ে থাকা মানুষের দৃষ্টি ও আশেপাশে ঘরবাড়ি থেকে আসা পর্যটকদের ক্যামেরার লাইটের তীব্র আলোয় বাধা পড়তে হলো তাদের। তাকাহর পরনে সত্যি সভ্য পোশাক, তারপরও তার মাথা বানরের লেজের ব্যান্ড, কানে গোজা পালক আর মাথার বাটিছাট চুল, এগুলো বেশ ভালোভাবেই জানান দিচ্ছে লোকটি আমাজনীয় ইন্ডিয়ান গোত্রের একজন। সৌভাগ্যবশত একতলা হাসপাতালটি তাদের খুব কাছে, কাদামাটির রাস্তার শেষ প্রান্তে। মূল প্রবেশ পথের ঠিক ওপরে রেড ক্রসের প্রতীক অঙ্কিত পতাকাটাই একমাত্র চিহ্ন যা দেখে বোঝা যায় এটা একটা হাসপাতাল। তবে নাথান এর আগেও এখানে এসেছে মানাউস থেকে আসা কর্তব্যরত এক ডাক্তারের সাথে পরামর্শ করতে। খুব দ্রুত রাস্তা ছেড়ে প্রধান ফটক দিয়ে হাসপাতালের ভেতর ঢুকতেই অ্যামোনিয়া ও ব্লিচিং পাউডারের গন্ধে নাক জ্বলে উঠল ওদের, কিন্তু ভেতরটা খুব চমৎকারভাবে শীততাপ নিয়ন্ত্রিত। ঠান্ডা বাতাস মুখ ছুঁয়ে যেতেই নাথানের মনে হলো যেন ভেজা টাওয়েলে মুখ রেখেছে সে। কয়েকজন নার্সকে অতিক্রম করে এক মহিলার সাথে দ্রুত কথা বলতে শুরু করে দিল নাথান। তার কাছ থেকে সব শুনে ছোট গড়ন ও ভালো স্বাস্থ্যের এই মহিলার ভ্রু কুঁচকে গেল। যতক্ষণ পর্যন্ত না নাথান বুঝতে পারল সে ইয়ানো মোহাম্মদের আঞ্চলিক ভাষায় কথা বলছে না, ততক্ষণ পর্যন্ত মহিলার ভ্রু কুঁচকেই থাকলো। বোঝার সাথে সাথেই তার মুখের ভাষা পর্তুগিজ ভাষায় পরিবর্তিত হলো। এই মেয়েটাকে অ্যানাকন্ডা আক্রমণ করেছিল, মনে হয় কিছু হাড়ও ভেঙে গেছে, কিন্তু আমার মনে হয় সে ভয় পেয়েছিল সেটাই বেশি মারাত্মক হয়ে উঠতে পারে। এদিকে আসুন। মহিলা তাদেরকে দুই পাল্লার একটা দরজার দিক যেতে নির্দেশ করে দিল। তারপর সন্দেহের দৃষ্টি হানল তাকাহুর দিকে। ইনিমের বাবা, সায় দিল নাথান। ডক্টর রড্রিগেজ ডাক্তারির এক সভার জন্য বাইরে গেছেন, কিন্তু জরুরি ভিত্তিতে আসার জন্য তাকে আমি কল করতে পারি। ঠিক আছে, তাই করুন, বলল নাথান। মনে হয় আমি সাহায্য করতে পারবো, অন্য একটা কণ্ঠস্বর বলে উঠল পেছন থেকে। নাথান ঘুরে দাঁড়ালো। লালচে বাদামি চুল, ছিপছিপে দীর্ঘকায় এক নারী বসে আছে ওয়েটিং রুমে কাঠের চেয়ারে। রেড ক্রসের দেওয়া পাত্রের এক স্তূপের আড়ালে সে বসে থাকায় তাকে কারোর চোখে পড়েনি। আর এখন আশার বাণী শোনাতে শোনাতে হাজির হয়ে সবাইকে বেশ ভালোভাবেই পড়ে ফেলল সে উঠে আসতেই নাথান আরেকটু জোর হয়ে দাঁড়ালো। আমি কেলি ওব্রেইন, পরিষ্কার পর্তুগিজ ভাষায় বলল সে। তবে নাথান তার কণ্ঠে পোস্টনের টান ভালোই ধরতে পারল। একটা লাঠি, দুটো সাপ পেঁচিয়ে রেখেছে। উরুসিয়াস নামক খুবই পরিচিত একটি সিম্বল সম্বলিত আর আইডি কার্ড বের করে নাথানের সামনে তুলে ধরল সে। আমি একজন আমেরিকান ডাক্তার, ডক্টর ওব্রেইন, সে বলল এবার ইংরেজিতে। আমি অবশ্যই আপনার সাহায্য পেতে চাই। মেয়েটাকে আক্রমণ করেছিল। স্ট্রেচারে শোয়াটা আমার শরীর হঠাৎ বেঁকে উঠল যেন। পা দুটো একটু নাড়াচাড়া করে সারা শরীর কাঁপন উঠে গেল তার। ও শরীর খিচুনি দিচ্ছে, বলল মহিলা। এখনই ওয়ার্ডে নিতে হবে ওকে। খাটো মহিলাটা সামনে এগিয়ে গিয়ে দরজা খুলে ধরে রাখলো স্ট্রেচার ঢোকার জন্য। তাকাহ ও নাথান এমার্জেন্সি ওয়ার্ডের ছোট ঘরটার দিকে ছুটতেই কেলি ওব্রেইন খুব দ্রুত একপাশে সরে গিয়ে 4টা বেডের একটা দেখিয়ে দিল। তারপর এক ছটকায় পাশ থেকে একজোড়া সার্জিক্যাল গ্লাভস হাতে লাগাতে লাগাতে জোরে জোরে বলল নার্সকে, 10 মিলিগ্রামে ডায়াজিপাম নিয়ে এসো দ্রুত। নার্স মাথা নেড়ে সায় দিয়ে ওষুধের ক্যাবিনেটের উপর ঝুঁকে পড়ল। মুহূর্ত পরেই হলুদ রঙের তরলে ভরা একটি সিরিঞ্জ ওব্রেইনের হাতে দিল সে। ব্রেইন ইতিমধ্যে টামার হাতে তার কুই বেঁধে দিয়েছে তার হাতের শিরা খুঁজে পাওয়ার জন্য। ওকে একটু ধরুন। নাথান ও তাকাহকে বেশ আদেশ দিল সে। শান্ত হাসপাতালে জরুরি বিভাগটি জেগে উঠতে একজন
ক্লিনারকে সাথে নিয়ে নাথানের কাছে চলে এলো এক নার্স। একটা আইভি ও এক ব্যাগ LRS রেডি করুন। আমার সরু বাহুর শিরা খুঁজতে খুঁজতে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল কেলি। তারপর খুব দ্রুততার সাথে সিরিঞ্জের সুচটা ঠুকিয়ে ওষুধটুকু প্রবেশ করে দিল মেয়েটির শরীরে। এটা ভ্যালিয়াম, কাজ করতে করতে বলল সে। এটা ওকে আরো দীর্ঘ সময়ের জন্য অচেতন করে রাখবে, আর এই সুযোগে বুঝতে পারবো ওর আসল সমস্যাটা কোথায়। তার কথা সত্য হলো সাথে সাথে আমার শরীরের কাঁপুনি শান্ত হয়ে এলো। দাপাদাপি করে হাত পাগুলো স্থির হয়ে গেল বিছানার সাথে। শুধুমাত্র চোখের পাতা ও ঠোঁট একটু একটু কাঁপছে। এটাই পেন লাইটের আলো ফেলে দু চোখের মনে পরীক্ষা করলো কেলি। সরকারি নার্স এসে আইভি লাইন ও ক্যাথেটার নিয়ে কাজ করতে থাকা নাথানকে ঠেলে সরিয়ে দিল। নার্সের কাঁধের উপর দিয়ে তাকাহর আতঙ্কগ্রস্ত চোখ দুটো দেখতে পেল নাথান। কি হয়েছিল ওর? মেয়েটিকে পরীক্ষা করতে করতে জিজ্ঞেস করলে কেলি। সব খুলে বলল নাথান। জ্ঞান হারাচ্ছে, আবার জ্ঞান ফিরে পাচ্ছে, এরকম করে বেশিরভাগ সময় কেটেছে ওর। গ্রামের সামান কিছু সময়ের জন্য ওর জন্য ফিরে এসেছিল। ওর কয়েকটা হাড় ভেঙে গেছে, আবার কয়েক জায়গায় রক্তক্ষরণও হয়েছে, কিন্তু ওর এই খিঁচুনি, অচৈতন্য, এগুলোর জন্য তো কিছু করতে পারছি না। হাসপাতালে আসার আগে কি কোনো খিঁচুনি হয়েছিল? না। আগে এরকম কিছু হবার নজির আছে? নাথান তাকাহর দিকে ফিরে জানো মোহাম্মদের ভাষায় প্রশ্নটি বুঝিয়ে দিল। সায় দিল তাকাহ। আধে মে নাহ কান্তি। পুরো কুসকে তাকালো নাথান। কি বললেন উনি? জিজ্ঞেস করলে এনি। এর মানে হলো ইলেকট্রিক ইল আর কান্তি হলো রোগ। ইলেকট্রিক ইল রোগ? নাথান সায় দিল। এমনটাই তো বলল সে। ইলেকট্রিক ইল কাউকে আক্রমণ করলে তো প্রায় খিঁচুনি ওঠার কথা, কারণ ওটা খুব দ্রুত প্রভাব ফেলে। কিন্তু টানা কয়েক ঘন্টার মধ্যে পানি ধারের কাছেও যায়নি। আমি জানি না, সম্ভবত এমনও হতে পারে ইলেকট্রিক ইল মাছের জন্য নয়, এই রোগটা ইয়ানোমোমোরা এমনিতে ইলেকট্রিক ইল রোগ বলে থাকে। এর জন্য কি তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়েছে, মানে কোনো ওষুধপত্র? প্রশ্নটা বুঝিয়ে দিতে তাকাহর কাছ থেকে উত্তর বোঝেন নাথান। গ্রামের সামান প্রতি সপ্তাহে একবার চিকিৎসা করতো তাকে। এক রকমের আঙ্গুর গাছ শুকিয়ে তার ধোয়া ব্যবহৃত হতো ওষুধ হিসেবে। খুব বিরক্তির সাথে নিঃশ্বাস ফেলল কেলি। তাহলে বলা যায় তাকে কোনো সঠিক চিকিৎসা বা ওষুধ দেওয়া হয়নি। তার এই রোগ পুরনো, আর পানিতে যে ধস্তাধস্তি হয়েছে তার প্রভাবই যদি এই বারবার ফিরে আসা খিঁচুনির কারণ হয়ে দাঁড়ায়, তবে সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই। ওর বাবার চোখ মুখে যে ভয় দেখছি। আচ্ছা, আপনি ওর বাবাকে ওয়েটিং রুমে নিয়ে গিয়ে বসাচ্ছেন না কেন? আমি দেখছি উচ্চ মাত্রার কোনো ওষুধ দিয়ে খিঁচুনির কোনো ব্যবস্থা করা যায় কিনা। আমার শান্ত শরীরটার দিকে তাকালো নাথান। আপনার কি মনে হয় ওর খিঁচুনি আবার হবে? নাথানের চোখের দিকে তাকালো কেলি। ওটা এখনো হচ্ছে। সামান্য বেঁকে যাওয়া আমার মুখের দিকে নির্দেশ করলো সে। মেয়েটা এখন অ্যাপিলেপসিক্যাল, অর্থাৎ নিরবিচ্ছিন্ন ঘোরের মধ্যে আছে। মারাত্মকভাবে আক্রান্ত এই ধরনের বেশিরভাগ রোগী মুখ দিয়ে এরকম শব্দ করে, অচেতন থাকে, আবার শরীর নড়াচড়া করে অসংলগ্ন ভাবে। একটু আগেই যেমন তীব্র কাঁপুনি এসেছিল ওর শরীরে, এমনটা আবারও হতে পারে। আর এটা যদি আমরা না থামাতে পারি, সে মারা যাবে। নাথান মেয়েটার দিকে তাকালো চোখ বড় বড় করে। আপনি কি বলতে চাচ্ছেন? পুরো সময় জুড়েই মেয়েটা এমন ঘোরের মধ্যে ছিল? আপনার বর্ণনা হিসেবে কম হোক বা বেশি হোক ছিল, কিন্তু গ্রামের সামান্য কিছু সময়ের জন্য ওর জ্ঞান ফিরিয়ে এনেছিল। এটা আবার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কিলি মেয়েটার দিকে আবারও তাকালো। ওর ঘোর কাটতে পারে এমন শক্তিশালী ওষুধ সামান ওকে দেয়নি। নাথানের মনে পড়ল ওর পানি খাওয়ার কথা, কিন্তু সে তো তাকে চিকিৎসা দিয়েছিল। সামানরা জাদু জানা ডাক্তার ছাড়া আর কিছু নয়, এটা ভাবা ভুল। তাদের সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি, আমি তাদের কাজের ধরন সম্পর্কে জানি। তারা যথেষ্ট অভিজ্ঞ। আচ্ছা ঠিক আছে, ভালো হোক বা না হোক, আমাদের কাছে আরো শক্তিশালী ওষুধ আছে যা খুব কার্যকরী।
সেটা আমার বাবাকে দেখিয়ে বলল, আপনি ওনাকে ওয়েটিং রুমে নিয়ে যাচ্ছেন না কেন? কেলি সহকারী নার্সটার দিকে ঘুরে দাঁড়ালো, নাথানকে পুরোপুরি অবজ্ঞা করি। নাথানের অভিব্যক্তিতে বেশ বিরক্তির ঝরে পড়লেও সে কেলির কথা শুনল। প্রায় 100 বছর ধরে পশ্চিমা ডাক্তাররা সামানদের তীব্রভাবে অবজ্ঞা করে আসছে। নাথান তাকাহুকে ওয়ার্ড থেকে বাইরে এনে ওয়েটিং রুমে বসিয়ে পা বাড়ালো মূল দরজার দিকে। দ্রুত পা চালিয়ে হাসপাতাল থেকে বের হয়ে আমাজনের গরম বাতাসে ঝাঁপিয়ে পড়ল সে। আমেরিকান ডাক্তারটা বিশ্বাস করুন বা না করুন, সে নিজে সামানকে দেখেছে টামার জ্ঞান ফিরিয়ে আনতে। টামার এই রহস্যময় অসুস্থতাকে ব্যাখ্যা করার মতো একজনই আছে এখানে, আর নাথান জানে কোথায় পাওয়া যায় তাকে। গরম বাতাসের ভেতর দিয়ে শহরের দক্ষিণ দিকটাতে মাঝারি গতির দৌড় দিতেই 10 ব্লক দূরের ব্রাজিলিয়ান আর্মি ক্যাম্পের কাছে চলে এলো সে। সাধারণত ঘুমিয়ে থাকা ক্যাম্পটি এখন সরগরম হয়ে উঠেছে। নাথান দেখল ইউনাইটেড স্টেটসের 4টি হেলিকপ্টার মাঠে পার্ক করা। স্থানীয়রা ভিড় করে ক্যাম্পটার বেড়া ঘেঁষে এই ডানাওয়ালা যন্ত্রগুলো দেখছে। তাদের চোখে মুখে যে উত্তেজনা তা দেখে মনে হচ্ছে হেলিকপ্টারগুলো যেন স্বর্গ থেকে উড়ে এসেছে। নাথান এসব উদ্ভট ব্যাপারে মাথা থেকে সরিয়ে দৌড়ে গতি বাড়িয়ে দিল। তার লক্ষ্য এখন সামনের ব্লকটি, যেখানে জরাজীর্ণ কাঠের একসারি ঘরবাড়ির মধ্যে কিছু কংক্রিটের পাকা বাড়ি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। খানিকটা দূরে থাকতেই নাথান তার গন্তব্যের নিশানা দেখতে পেল। FUNAI। এই অক্ষরগুলো একটা বিল্ডিং এর বাইরের দেয়ালে বড় করে লেখা, যা সহজে চোখে পড়ল তার। বানাইওয়া ইয়ানোমামু ও স্থানীয় বিভিন্ন গোত্রের জনগণের মাঝে চিকিৎসা, শিক্ষা ও মৌলিক অধিকার বিষয়ক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ব্রাজিলিয়ান ইন্ডিয়ান ফাউন্ডেশন। আর এই স্থানীয় অফিস ছোট এই বিল্ডিং এর এক অংশে চলে অফিসিয়াল কাজ, আর অন্য অংশে জায়গা করে দেয় সেই সব চালচুলোহীন ইন্ডিয়ানদের যারা সাদা চামড়ার লোকদের জন্য উন্নয়নের জন্য নিজেদের ঘাম ছড়িয়ে যাচ্ছে। FUNAI এর এই অফিসে এর নিজস্ব মেডিকেল কাউন্সিলরও রয়েছে, যে নাথানের পরিবারের খুব পুরনো বন্ধু। ওর বাবাকেও এই আমাজন সহ অনেক বিষয়ে পরামর্শ দিয়েছে খুব সুন্দরভাবেই। দরজা ছেলে ভেতরে ঢুকে একটা হলরুম পার হয়ে উপরে ওঠা সিঁড়িতে পা রাখলো সে। সিঁড়ি ভাঙতে ভাঙতে প্রার্থনা করলো তার বন্ধু যেন অফিসেই থাকে। দ্রুত পা ফেলে উপরে উঠে একটা খোলা দরজার কাছাকাছি আসতেই মোজার্টের বেহালার 5ম কনসার্টটা সমুদ্র সুরে কানে এলো তার। থ্যাংক গড! দরজার ফ্রেমে টোকা দিতে জোর গলায় ডেকে উঠল নাথান, প্রফেসর কাউবি! ছোট্ট ডেস্কের ওপাশ থেকে কফি বর্ণের এক ইন্ডিয়ান মুখ তুলে তাকালো স্তূপ করে রাখা ফাইলের ওপর দিয়ে। মধ্য 50-এ থাকা লোকটার কালো চুলগুলো কপালের দুপাশ দিয়ে নেমে ঘাড়ের উপরে পড়েছে। ধাতব ফ্রেমের চশমার পেছনে চোখ দুটো আটকে ছিল বাইরের বইয়ের ওপর। নাথানকে চিনতে চশমা জোড়া খুলে প্রাণ খোলা হাসি তুলেছে। নাথান! কাবি উঠে এসে ডেস্ক থেকে ছুটে এসে নাথানকে বুকে জড়িয়ে ধরল। এত জোরে ধরলো যে ঘন্টা কয়েক আগে যুদ্ধ করে আসা অ্যানাকন্ডার কথা মনে করে গেল তার। ওর বিশাল দৈহিক কাঠামোর জন্য শরীরের যেন ষাঁড়ের মতো শক্তি। পেশিবহুল লোকটা আগে দক্ষিণ ভেনেজুয়েলার কিরিওস গোত্রের সামান ছিল। প্রায় 30 বছর আগে নাথানের বাবার সাথে পরিচয় এবং খুব তাড়াতাড়ি বন্ধুত্ব গড়ে ওঠে ওদের মধ্যে। কাবি তার বাবার সহায়তায় খুব দ্রুত জঙ্গল ছেড়ে অক্সফোর্ডে চলে গেছিল পড়াশোনা শেষ করার জন্য। কয়েক বছর পর ফিরে আসে ভাষা এবং আদিম মানুষের ফসিলের উপর 2টো ডিগ্রি নিয়ে। এসব বিষয় ছাড়াও সে এই অঞ্চলের সেরা উদ্ভিদ বিজ্ঞানীদের একজন। বাবা, আমি বিশ্বাসই করতে পারছি না তুমি এখানে। ম্যানুয়েলের সাথে দেখা হয়েছে তোমার? নাথান ভ্রু কুঁচকে দানবের মতো মানুষটার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। না তো, আপনি কি বলতে চাচ্ছেন? মানে সে তোমায় খুঁজছে। এই তো ঘন্টাখানেক আগে সে এখানে এসেছিল। তুমি এখন কোন অঞ্চলে গবেষণা করছো সেটা আমি জানি কিনা তা জানবে। কেন? ভ্রু দুটো আরো কুঁচকে গেল নাথানের। কিছু বলেনি, তবে তার সাথে টেক্সাসের একজন কর্পোরেট লিডার ছিল। চোখ দুটো একটু ঘুরে উঠল নাথানের। টেক্সাস ফার্মাসিউটিক্যালস নামের এই বহুজাগতিক কোম্পানিটি নাথানকে অর্থের যোগান দিচ্ছে বিভিন্ন গোত্রের
সামানদের উপর তার গবেষণা চালানোর জন্য। নাথানের ভেতরে তীক্ষ্ণ অনুভূতি বুঝতে পারল কাউবি। তুমি সেই লোক বুঝলে যে কিনা ওরকম খারাপ লোকদের সাথে চুক্তি করতে পারো। বাবা মা যাওয়ার পরে এটা করা ছাড়া আর কি বা করতে পারতাম। কপাল কুঁচকালো কাউবি। এত তাড়াতাড়ি তোমার সব সিদ্ধান্ত তোমার নিজের উপর ছেড়ে দেওয়া কখনোই উচিত হয়নি। সবসময় তুমি ছিলে। শুনুন, তাকে থামিয়ে দিল নাথান। অনেক পেছনে ফেলে আসা জীবনের কালো অধ্যায়গুলো স্মরণ করতে চায় না সে। তার জীবনসজ্জা সে নিজেই বিছিয়েছে, আর তাতে পিঠ ছোঁয়াতেই হবে নিজেকে। টেক্সাস থেকেও বড় সমস্যা এখন আমার রয়েছে। সে দ্রুত আমার সবকিছু ব্যাখ্যা করলো। আমি তার চিকিৎসা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি। ভাবছিলাম ডাক্তার যদি কোনোভাবে সাহায্য করতে পারতেন। কাউবি খুব দ্রুত তার পাশের শেলফ থেকে ফিশিং বক্সটা হাত বাড়িয়ে দিল। বোকা বোকা সব বোকার দল, একথা বলে দরজার দিকে পা বাড়ালো সে। নাথান অনুসরণ করতে থাকলো তাকে। প্রথমে সিঁড়িতে, তারপর রাস্তা পর্যন্ত। লোকটা খুব দ্রুত হাঁটছে। এই সারা পথ নাথানকেও জোরে জোরে হেঁটে তাল মেলাতে হলো। কিছুক্ষণ পরে হাসপাতালের মূল দরজা ঠেলে ভেতরে ঢুকলো ওরা। নাথানকে ফিরে আসতে দেখে উঠে দাঁড়ালো তাকাহো। জ্যাকো ভাই। কাউবিকে পেছনে ফেলে সামনে এগিয়ে এলো নাথান। আমি একজনকে নিয়ে এসেছি, আমার মনে হয় তোমার মেয়েকে সারিয়ে তুলতে পারবে। পরিচয় পর্বের জন্য বিন্দুমাত্র অপেক্ষা করলো না কাউবি। সে ইতিমধ্যে জরুরি বিভাগের দরজার কাছে চলে গিয়েছে। নাথানও পিছু নিল দ্রুত। ওয়ার্ডে ঢুকেই সে যা দেখলো তা খুবই হতাশা ব্যঞ্জক। চিকন আমেরিকানটা ঘেমে ঘুমে একাকার হয়ে ঝুঁকে আছে কাঁপতে থাকা টামার উপর, আর নার্সটা অল্প জায়গায় ছোটাছুটি করে তার আদেশ পালনের ব্যস্ত। বিক্ষিপ্তভাবে কাঁপতে থাকে টামার শরীরের দিকে দৃষ্টি দিল সে। মনে হয় আমরা তাকে বাঁচাতে পারবো না, ভয়ার্ত চোখে তাকিয়ে বলল সে। মনে হয় আমি সাহায্য করতে পারি, বলল কাউবি। ওকে কি ওষুধ দেওয়া হয়েছে? কেলি ঘামে ভেজা কপালের উপর থেকে চুলগুলো সরাতে সরাতে দ্রুত একটা লিস্ট ধরিয়ে দিল তার হাতে। সাই দিল কাউবি। আর ফিশিং বক্সের ভেতরে হাত চালিয়ে অনেক ছোট ছোট জিনিসের মধ্যে থেকে একটা ছোট পাউচ বের করে আনলো। একটা নল লাগবে আমার। একজন নার্স খুব দ্রুত কাজ শুরু করে দিল, ঠিক যেমন করছিল ডক্টর কেলির বেলায়। নাথান খেয়াল করলো প্রফেসর কাউবির এইটাই প্রথম আসা নয় এই হাসপাতালে। এই প্রফেসরের মধ্যে স্থানীয়দের মধ্যে হওয়া রোগ ও তার প্রতিকার বিষয়ক জ্ঞান তার আর কারণে। আপনি করছেন কি? জিজ্ঞাসা করলো কেলি। তার মুখ লাল হয়ে উঠেছে। লালচে বাদামি চুলগুলো মাথার পেছনে বেঁধে দিল সে। ভুল ধারণার উপর কাজ করে যাচ্ছ তুমি, শান্তভাবে বলল সে নলের ভেতরে পাউডার ঢালতে ঢালতে। ইলেকট্রিক ইল রোগের কারণে ওর শরীরে যে অসংলগ্ন নড়াচড়া বা খিঁচুনি হচ্ছে সেটা হয়তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিসঅর্ডারের লক্ষণ হিসেবে ধরে নিয়েছো, কিন্তু এটা ওরকম স্নায়ুরোগ বা মৃগরোগের মতো কিছু নয়। মস্তিষ্ক থেকে মেরুদণ্ডের মধ্য দিয়ে যে ফ্লুইড প্রবাহিত হয় সেটার অভ্যন্তরীণ অসামঞ্জস্যতাই এই রোগের মূল কারণ। ব্যাপারটা বংশানুক্রমিক, একই সাথে জ্ঞানমমদের মধ্যেও বিরল। হেরিডিটারি মেটাবলিক ডিসঅর্ডার। ঠিক তাই, এটা ভূমধ্য সাগরীয় অঞ্চলের কিছু মানুষের ফেভিজম এ আক্রান্ত হওয়া বা ভেনেজুয়েলার মারুন গোত্রের কিছু মানুষের পোর্ট ফ্যাট ডিজিজে আক্রান্ত হওয়ার মতো। কাউবি মেয়েটিকে অতিক্রম করে নাথানকে হাত দিয়ে ইশারা করলো, শক্ত করে ধরে রাখো ওকে। নাথান এগিয়ে গিয়ে টামার মাথাকে বালিশের সাথে চেপে ধরলো। সামান্তার হাতের নলের এক প্রান্তে টামার নাকের ছিদ্রের মধ্যে খানিকটা ঢুকিয়ে দিয়ে অপর প্রান্তে পাউডারের মিশ্রণ ঢালতে লাগলো ধীরে ধীরে। ডক্টর অব্রেন পিছন থেকে সরে পাশে গিয়ে দাঁড়ালো। আপনি এই হাসপাতালের ডাক্তার? ডাক্তার রড্রিগেজ? নো মাই ডিয়ার, আমি সোজায় বলল কাউরি। আমি স্থানীয় তান্ত্রিক চিকিৎসক, মানে উইচ ডক্টর। তীব্র ভয় আর অবিশ্বাসের অভিব্যক্তি নিয়ে তাকালো ডক্টর কেলি। সে বাধা দেওয়ার মতো কিছু বলার আগেই তামার দাবাটাপি একটু কমতে শুরু করলো, প্রথমে ধীরে তারপর দ্রুত। কাউবি টামার চোখ পরীক্ষা করলো। চামড়ার ফ্যাকাশে ভাবটাও কেটে যাচ্ছে খুব তাড়াতাড়ি। কিছু ড্রাগস আমি পেয়েছি যেগুলো সাইনাসের ভেতর দিয়ে প্রবেশ করালে সাইনাসের ঝিলি খুব দ্রুত ওটা শুষে নেয়। এটা শিরায়
ওষুধ প্রবেশ করার মতই কার্যকরী। বিস্ময়াভূত কেলি তাকিয়ে রইল টামার দিকে। এটা কাজ করছে। কাভি তার হাতের পাউচটা এক নার্সের হাতে তুলে দিল। ডক্টর রড্রিগেজ কি রওনা দিয়েছে? এই তো কিছুক্ষণ আগে তাকে কল করেছি প্রফেসর, এক নার্স উত্তর দিল। হাতে রিস্ট ওয়াচে চোখ বুলিয়ে 10 মিনিটের মধ্যেও ওনার এখানে চলে আসার কথা। নিয়ম করে এই স্ট্র এর অর্ধেক পরিমাণ পাউডার 3 ঘন্টা পর পর ওকে দেবে। এরকম দেবে আগামী 24 ঘন্টা। পরের দিন থেকে দিনে একবার দিলে যথেষ্ট। এটা ওকে আরো সুস্থিরভাবে টিকিয়ে রাখতে পারবে। তখন ওর অন্যান্য সমস্যাগুলো খুঁজে পাওয়া যাবে ভালোভাবে। ঠিক আছে প্রফেসর। ওদিকে বিছানায় টামা চোখের পাতা পিটপিট